নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে সরাসরি। শিবপুরের খবরে নজর রাখতে হবে গ্রাউন্ড জিরো থেকে। আমার সহকর্মী দেবাশিস রয়েছেন, কারণ শিবপুরে শুট আউট, একটি অভিজাত আবাসন, সেখানে এক মহিলা পুনম যাদব, তাকে গুলি করা হয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কি অবস্থা সেখানকার জানবো। কখন হয়েছে এই ঘটনা, পুনম যাদবকে কে কারা গুলি করলো, কেনই বা করলো, জানবো সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। আমার সঙ্গে দেবাশিস রয়েছেন। দেবাশিস, দেখো, এই মুহূর্তে আমরা শিবপুরের সেই অভিজাত আবাসন, যে আবাসনের আইডিয়াল গ্র্যান্ড, তার ডি ব্লকের ঠিক এই ফ্ল্যাটেই 15 তলায় থাকতেন পুনম যাদব, যাকে আজকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে কিন্তু তার ঘর থেকে উদ্ধার হয়। তবে এখনো পর্যন্ত পুলিশ যেটা মনে করছে আদৌ সেটি গুলি না অন্য কোনো আঘাত, তা কিন্তু পরিষ্কার নয়। তবে ইতিমধ্যেই যে খবর, তা কিন্তু একেবারে পারিবারিক অশান্তির জেরেই তার স্বামী অর্থাৎ গোপাল যাদব, যে পুনম যাদব আহত হয়েছেন, তার স্বামী গোপাল যাদব, তাকে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ। তার কারণ পারিবারিক অশান্তি হয় সকাল থেকেই। 9:30 নাগাদ হঠাৎ করেই কিন্তু তাদের বাড়িতে থাকা একটি আগ্নেয়াস্ত্র তা দিয়ে গুলি করে পুনম দেবীর মাথায় গুরুতর আঘাত অবস্থায় সে লুটিয়ে পড়ে। এরপর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিবপুরের একটি বেসরকারি হাসপাতাল, এবং পরবর্তী সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন পুনম যাদব। ইতিমধ্যেই গোপাল যাদব, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ। মূলত পারিবারিক অশান্তির জেরেই এই ধরনের ঘটনা বলে পুলিশ মনে করছে। আবাসকরা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত, তার কারণ এই রকম সকালবেলায় একটা গুলির আওয়াজ বা গুলিতে আহত হবেন এক মহিলা, তা কিন্তু কখনোই এই রকম ধরনের আবাসন তা কিন্তু অভিপ্রেত নয়। কার্যত বলা যেতে পারে এই মুহূর্তে পুলিশ একটু আবাসিকদের সঙ্গে কি তোমার পক্ষে কথা বলা সম্ভব হয়েছে? মানে এই গোপাল যাদব, পুনম যাদবের বাড়িতে নিয়মিত অশান্তি হতো, তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল, মানে লাইসেন্সড আগ্নেয়াস্ত্র ছিল, এসব বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, অবশ্যই আমি চেষ্টা করব ওনার সঙ্গে একবার কথা বলা। দাদা, আগে কি গোপাল যাদব বা এরকম কোনো ঝামেলা ঝগড়া শুনেছিলেন? আজকে কোনো চিৎকার চেঁচামেচি আজকে তো আমি কিছু শুনি না, সাইলেন্টলি গিয়েছে, উনি সাইলেন্টলি গিয়েছে এখান দিয়ে। আমি তো পরে কিছু বলতে পারবো না স্যার, এটা পার্সোনালি আমি জানি না। কি ভাবছেন এরকম একটা ঘটনা, এরকম একটা আবার बेटर আছে, কিন্তু ঠিক है, যা भी घटना হয়েছে रॉन्ग गलत हुआ है। तो आपको क्या लगता है ये सिक्योरिटी के लेके कुछ प्रॉब्लम नहीं होगा कि वैसा कुछ नहीं है, वो ना आपका एंटी सोशल है, वैसा कुछ है। ये कैसे घटना हुआ है, खुद हम लोग आश्चर्य है। आप लोगों का जो कैसे थे ये गोपाल यादव, मतलब बिहेवियर कैसा था सबके साथ, उनका ये फैमिली सबके साथ मिलता जुलता था? कुछ जानकारी इस बारे में देवाशीष ये विषय कुछ जानते पारছি? यहाँ पे ये फर्स्ट टाइम ऐसा केस हुआ है। कभी भी कुछ गलत देखा है इसलिए? कभी गलत नहीं है, कभी गलत नहीं किया। सबके साथ बात करते, सबसे संग आना जाना सब करता है एकदम। दोनों ही रहते थे वो? हाँ, दोनों ही रहते थे। आज क्या हुआ एक्चुअली, सुबह क्या आप सुने हैं ऐसा घटना हुआ है कि गोली लगाया, छू के निकला है, जो भी है, लेकिन एग्जैक्ट घटना हम लोग को ही नहीं मालूम। वो तो आपका उनकी वाइफ बताएगी क्या हुआ क्या नहीं है, जो स्पॉट में वही बता सकता है ना। आप लोगों को क्या कोई आतंक है? क्योंकि कुछ नहीं है, ऐसा कुछ नहीं है, नॉर्मली है, एकदम नॉर्मल माने जैसे सब है, ऑनर वैसे ही। दुख तो है अगर एकदम 100 हम लोग खुद आज शॉक्ड है कि ये क्या हुआ है। দেবাশিস, যদি কারোর সঙ্গে কথা বলা যায় শুনবো তাদের কথা। তবে তার মাঝে একবার আমি দেখিয়ে রাখতে চাইবো ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। এই আবাসনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, গুলিবিদ্ধ হওয়ার পরে, আহত হওয়ার পরের ছবি। দেবাশিস, এই ছবি ঠিক কখনকার, মানে কোন অ্যাঙ্গেলের কোন জায়গার ছবি, সেটা বলতে পারবে আমাদের দেবাশিস? দেখো, একেবারে যে আমরা যেখানে রয়েছি অর্থাৎ লিফট রুম, সেখান থেকে সেই সময় পুনম দেবীকে যখন নিচে নামানো হচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, সেই সময় সিসিটিভি ফুটেজ আমরা সেই ফুটেজ দেখাচ্ছি। এই দুটি লিফট রয়েছে, যেটি দিয়ে কিন্তু যাতায়াত করা হয়, সাধারণ মানুষ যাতায়াত করে। তবে অবশ্যই নিরাপত্তা রক্ষীরা কিন্তু দাবি করছেন আর নতুন কেউ আসেনি, এই যে টেবিল, এই যে বেঞ্চ রয়েছে দেখতে পাচ্ছ, এই বেঞ্চেই কিন্তু বসিয়ে রাখা ছিল পুনম দেবীকে। তিনি কিন্তু কথাবার্তা বলছিলেন, কোনো রকম সমস্যা কিন্তু কার মধ্যে ছিল না, তবে রক্তাক্ত অবস্থায় ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ঘটনা ঘটলো, নিরাপত্তা রক্ষী আজকে বাইরে থেকে কেউ এসেছিল না? ওনারা দুজনেই বাড়িতে ছিল? বাইরে থেকে কেউ এসেছিল আজকে ওনাদের বাড়িতে? থাকতো বাড়িতে, ওনার আছে। তো বাইরে থেকে কেউ এসেছিল ওনার বাড়িতে? আমি স্যার সকাল 9টা, 9:30, 10টার মধ্যে তো হয়েছে, 9:30, 9:50 হবে।
আমি দেখছি লিফটে ক্যামেরা দিকে তাকাচ্ছি, দেখছি যে একজন লেডিস যার হয়েছে মানে আহত, উনি দাঁড়াতে পারছেন না লিফটের মধ্যে। এবার ওনাকে দুজন নিয়ে এসে ওখানে বসিয়েছে, বসাতে দেখছি পেছনে মানে গভীর আহত হয়েছে, মানে হ্যাঁ বেরোচ্ছিল, রক্ত ঝরছে। ওনার স্বামী কি বলছিলেন? ওনার স্বামী আমাকে তো কিছু বলার সুযোগ দেয়নি, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এলো। গাড়ি কার? ওনারই গাড়ি? গাড়িটা নিয়ে এসে করে হসপিটালে। কোনো বন্দুক ফন্দুক বা কিছু ছিল এরকম কিছু দেখতে পেয়েছো? দেখতে একেবারে তুই বুঝতেই পারছো যে স্বামী গোপাল যাদব এই ঘটনা ঘটানোর পর সে কিন্তু নিজেই কিন্তু তাকে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যায়, হাওড়ার একটি বেসরকারি হাসপাতাল, সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন। পুলিশের তরফ থেকে কিন্তু পুনম যাদব তার সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হয়েছে, সে ঘটনার কিছু অংশকে বলতে পেরেছে। ফলে সেই কারণে ইতিমধ্যে সরাসরি এই ঘটনায় অভিযুক্ত কিন্তু অবশ্যই পুনম যাদবের স্বামী গোপাল যাদব, যাকে ইতিমধ্যে শিবপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। পরিবারের পুনম দেবীর পরিবারের একাধিক লোক তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। তাদের তরফ থেকে এখনো কিন্তু সরাসরি কোনো এই গোপাল যাদবের নামে অভিযোগ না করলেও এই ঘটনার সঙ্গে যেহেতু ভিকটিম তার মুখের বক্তব্য অনুযায়ী ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে গোপাল যাদবকে। আর পারিবারিক অশান্তি পুনম যাদব যদি কিছু বলতে পারেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই তদন্তের ক্ষেত্রে। এবং তদন্তে ঠিক কি হয়েছিল জানবো, হয়তো কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো, কিছুটা হয়তো তদন্তকারীদের সূত্রেও জানা সম্ভব হবে। গ্রাউন্ড জিরো থেকে দেবাশিস আমার সঙ্গে রয়েছেন সরাসরি, কারণ কিছুক্ষণ আগে এইখানের এই আবাসন থেকে অর্থাৎ হাওড়া শিবপুরের এই আবাসন থেকে খবর আসে যে গুলিবিদ্ধ হয়েছেন একজন মহিলা, এবং সেখানে গিয়ে আমরা দেখি যে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার হাজবেন্ড মানে তার স্বামী, তিনি তাকে গাড়িতে করে নিয়ে গেছেন। আহত হওয়ার পর ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে ধরা পড়ছে যে উপর থেকে কিভাবে তাকে নিয়ে আসা হয়েছে। প্রতিবেশীরা তারা বলছেন যে তাদের মধ্যে কোনো অশান্তি আজ পর্যন্ত তারা সেভাবে দেখেননি, খুব নর্মাল বিহেভ করতেন সবার সঙ্গে। আজকের এই ঘটনা কিভাবে হয়েছে তারা বুঝতে পারছেন না। তবে যাই হয়ে থাকুক সেটা নিজেদের মধ্যে হয়েছে, তা নিয়ে তাদের মধ্যে কোনো ভয় বা আতঙ্কের পরিবেশ কিছুই সেরকমভাবে কোনো রকম কোনো প্রভাব পড়েনি। তার কারণ তারা জানেন এটা নিজেদের মধ্যে, এবং তারা খুব সেফ বিশ্বাস করছেন যে এটায় তাদের ভয়ের কোনো জায়গা নেই। আমার সহকর্মীর সঙ্গে যখন কথা বলছেন তখন অন্তত তাদের বক্তব্য থেকে এটাই মনে হলো। এবং আমরা সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বললাম, তিনি জানালেন যে তিনি আসার পর ঠিক কী কী দেখেছিলেন। তিনিই বললেন যে আহত পুনম পাণ্ডেকে গোপাল যাদব তার স্বামী, পুনম যাদবকে তার স্বামী গোপাল যাদব গাড়িতে করে নিজে ড্রাইভ করে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। আর এবার নিউটাউনের সোনা ব্যবসায়ী খুনের ঘটনার খবরে নজর রাখতেই হবে। তার কারণ অভিযুক্ত প্রশান্ত বর্মন, তার পরিবার অভিযোগ করছে যে প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও, সেই রাজগঞ্জের বিডিও তাকে পিটিয়ে খুন করেছে। পিটিয়ে খুন বা এইসব বিষয় কোথায় হয়েছে না এখনো পর্যন্ত বিভিন্ন সাক্ষী মারফত বা তার পরিবারের যে অভিযোগ, সেই অভিযোগ বলছে নিউটাউনের ওই বহুতলে। তো ওই বহুতলে সেদিন আর কারা কারা ছিলেন? দুজন মহিলা ছিলেন ওই বহুতলে। তদন্তকারীরা জানতে পেরেছেন এই দুই মহিলা কারা, তারা সেখানে কেন ছিলেন সেদিন, তারা কিছু দেখেছেন কি, পুলিশ তাদের সন্ধান পেয়েছে, তাদের সঙ্গে কথা বলেছে কি তদন্তকারীরা, জানবো। অনুপ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অনুপ, তবে স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু দুজন মহিলার বেশ কিছু তথ্য পাচ্ছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা শাখার পুলিশ তাদেরকে নোটিশ করেছে জিজ্ঞাসাবাদের জন্য। তার কারণ তাদেরকে কিন্তু সাক্ষী হিসেবে হাতিয়ার করে তদন্ত অগ্রগতি কিন্তু বাড়াতে চাইছে। তার কারণ যেদিন ঘটনা ঘটেছিল তার আগের দিন এই দুই মহিলা কিন্তু আমন্ত্রিত ছিল। তার কারণ ভিডিওর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে অনুষ্ঠান ছিল, সেখানে এসেছিল। কিন্তু ঘটনার প্রিয় অর্থাৎ দোতলা না থাকলেও মহিলার কিন্তু একেবারে দুজন মহিলা তারা যে ফ্ল্যাটে উপস্থিত ছিল নিচের তলার ঘরে কিন্তু তারা ছিলেন। এবং যখন এই স্বর্ণ ব্যবসায়ীকে তুলে আনা হয় এবং মারধর করা হয় বাইরে, তখন কিন্তু তারা পুরো ঘটনা একেবারে প্রত্যক্ষদর্শী ছিলেন। সেই কারণেই কিন্তু বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশের পক্ষ থেকে এই তথ্য পায়। এর পরবর্তী ক্ষেত্রে এই দুই মহিলার খোঁজ পাওয়ার পরে একজনের বাড়ি কাকুরগাছি, অন্যজনের বাড়ি বসিরহাট, এই দুজনকে ইতিমধ্যেই নোটিশ করা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কিন্তু হাতিয়ার করা হচ্ছে সাক্ষী হিসাবে। তার কারণ এই সাক্ষী প্রক্রিয়া তাদেরকে সাক্ষী করানো হলে এই ভিডিওর বাড়িতেও তারা আমন্ত্রিত ছিল, তারা গোটা ঘটনা দেখেছিল। সেই কারণে তদন্তে আরও অগ্রগতি আনবে এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে। এবং ভিডিওর যে উপস্থিত ছিল সেই সমস্ত তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রে এই মহিলা দুজনের তথ্য পায়। এরপরেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। এবং সেদিন যে ঘটনা ঘটেছিল, প্রথমে কার কার উপস্থিতি ছিল, কতজন মিলে উপস্থিত হয়েছিল এবং ভিডিওর কি ভূমিকা ছিল, এবং তুলে আনার ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা কিন্তু এই দুই মহিলা তারা বাইরে থেকেছিলেন গোটা বিষয়টি। সেই জন্যই ক্লোজ সার্কিটের ক্যামেরার ফুটেজ দেখেই দুই মহিলাকে শনাক্ত
করা হয়। ইতিমধ্যেই তাদেরকে তলব করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করা হবে, তার কারণ তাদেরকে মূল সাক্ষী হিসাবে ব্যবহার করাবে। এই যে গোটা ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু একাধিক তথ্য মিলেছিল, তাদের তার চোখের সামনে পরবর্তী হয়েছে ক্ষেত্রে এবং তারাই হয়তো সবচেয়ে ভালো বলতে পারবেন, তারাই বলতে পারবেন সেদিন ঠিক কি হয়েছিল। এই দুজনকে সাক্ষী হিসেবে চাইছে তদন্তকারীরা। এদিকে এই ঘটনায় আরো একজন গ্রেপ্তার, এর আগে 3 জন গ্রেপ্তার, আরো একজন গ্রেপ্তার এবং যিনি গ্রেপ্তার তিনিও এই রাজগঞ্জের ভিডিও ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। কোচবিহার থেকে গ্রেপ্তার কে না, নাম হচ্ছে বিবেকানন্দ সরকার। স্বপন কামিল্লা খুনে সরাসরি যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। কেন মনে করছেন, সেদিন এই বিবেকানন্দ সরকারের গতিবিধি কি ছিল জানবো। আমার সঙ্গে রাজেশ রয়েছেন সরাসরি। রাজেশ, দেখো, কোচবিহারের পন্ডিবাড়ি এলাকা থেকে কিন্তু বিবেকানন্দ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে, বিবেকানন্দ সরকার যে ব্লক সভাপতি রয়েছে সজল সরকারের গাড়ির চালক ছিলেন। গতকাল কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। তবে পরিবারের যেটা দাবি যে বিবেকানন্দ সরকারকে ফাঁসানো হয়েছে, তিনি চক্রান্তের শিকার এবং তাদের বাড়ির ছেলে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নেই এবং সজল সরকারের 4 থেকে 5 মাস যাবৎ গাড়ি চালাচ্ছিলেন। এর আগে অন্যদের গাড়ি চালিয়েছিলেন। সুতরাং তার ছেলে কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত না। স্থানীয়রাও কিন্তু একই কথা জানাচ্ছে। তবে সোনা ব্যবসায়ী খুনে কিন্তু মোট গ্রেপ্তার বেড়ে দাঁড়ালো 4। এই ঘটনায় কিন্তু কোচবিহারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজেশ, এই বিবেকানন্দ সরকার কি রাজগঞ্জের ভিডিওর মাসেলম্যান? কারণ যেখানে যেখানে তিনি গিয়েছেন সেখানে এর উপস্থিতি দেখা গিয়েছে, সঙ্গে সঙ্গে থেকেছে। দেখো, পরিবার যেটা জানাচ্ছে, তিনি যেহেতু ব্লক সভাপতির গাড়ির চালক ছিলেন, সেই সূত্রে ব্লক সভাপতিকে নিয়ে শিলিগুড়ি এবং অন্যান্য জায়গায় গিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে তাদের ছেলের কোনো যোগ নেই, অর্থাৎ বিবেকানন্দ সরকারের কোনো যোগ নেই বলে কিন্তু দাবি করছে পরিবারের সদস্যরা। তবে এই ঘটনার সঙ্গে ধন্যবাদ। বিবেকানন্দ সরকার ওরফে সোনাই, উত্তর খাগড়াবাড়ির বাসিন্দা, কোচবিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সজল সরকার ব্লক সভাপতি, এর আগেই জালে, এবার সজল সরকারের গাড়ির চালক এই সোনাই বা বিবেকানন্দ সরকার 4-5 মাস ধরে সজল সরকারের গাড়ি চালাতেন, তাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার পরিবার দাবি করছেন তাদের ছেলেকে ফাঁসানো হয়েছে। দিন থেকে গাড়ি চালা সজলের ওখানে? এই তো বোধ হয় মাস 4 হচ্ছে। হ্যাঁ, তার আগে কি করতো? তার আগে অন্য গাড়ি চালাতো, ও তো পারমিট না তো। এখানে আমি সারা জীবন চাকরি করবো সেটাও না। মাঝে মাঝে শিলিগুড়ি নিয়ে যায়, আবার বাড়িতেও আবার আসতো। এটা কেন করলো, এটা আমি কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফেলাইছে। কারা করলো চক্রান্ত? চক্রান্ত ওই করছে। কারা? ওই সজল সরকারি। সজল সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে? নাই কোনো কিছু নাই। শুধুমাত্র গাড়ি চালাতো? গাড়ি চালাতো। তাও তুই মাইনা বন্ধ এখন ঠিক মতো জানে, আমি কিস্তি একটা চালাচ্ছি। জলপাইগুড়ির মালবাজারের রাঙামাটিতে বিএলও শান্তিমণি এক্কা। এই শান্তিমণি এক্কার দেহ তার নিজের বাড়ির উঠোনে ঝুলতে দেখা গেল। বুথ লেভেল অফিসার আত্মহত্যা করেছেন, পরিবার তো অভিযোগ করছে। পরিবার অভিযোগ করছে যে এসআইআর এর চাপ এত ছিল, এই কাজের চাপে মাথা ঠিক রাখতে পারেনি, তাই এই পথ বেছে নেওয়া। শুনুন। कोई फॉर्म को लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। तो जब उनका समस्या हो रहा था तो उनको प्रशासनिक कोई किस्म का सहायता नहीं मिला था? वीडियो वगैरह कोई सहायता नहीं कर रहा था? वो गया था एक दिन वहाँ पे रीजन देने के लिए, तो वो जो जॉइंट वीडियो बोला कि तो आपका नाम है तो आपका नाम यहाँ से और नहीं हटेगा, आपको ही काम करना पड़ेगा। तो रिजाइन देने का भी कोशिश किया? हाँ, किया था। आज का जो परिस्थिति जो हुआ है वो क्या वो एसआईआर फॉर्म लेके ही भरने के लिए? फॉर्म लेके ही उसका एकदम पूरा। রকি আছে সরাসরি আমার সঙ্গে। রকি, পুরো রাজ্যে চলছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। নানা জায়গা থেকে বিএলওদের অভিযোগ উঠছে, তাদের প্রচুর কাজের চাপ নিতে হচ্ছে। এখানেও শান্তিমণি এক্কার সেই একই অভিযোগ ছিল, তাকে প্রচুর চাপ নিতে হচ্ছে। তিনি বিডিওর কাছে পর্যন্ত গিয়েছিলেন রিজাইন করতে, সম্ভব হয়নি। কিন্তু কতটা চাপ নিতে হচ্ছে সেটা একটু আন্দাজ করার চেষ্টা করবো আমরা। রকি,
কতটা চাপ নিতে হচ্ছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজের জন্য? কতটা জায়গা জুড়ে কাজ করতে হতো? কিভাবে কাজ করতে হতো? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, শান্তিমণি এক্কা একজন আইসিডিএস কর্মী ছিলেন, তার পাশাপাশি তার বাড়তি দায়িত্ব ছিল বিএলওর, এবং এসআইআর শুরু হওয়ার পর থেকে কিন্তু তার উপরে চাপ সৃষ্টি হয়েছিল এই কাজের জন্য। কারণ পরিবার তরফ থেকে কিন্তু এমনটাই অভিযোগ করেছে, তারা জানিয়েছে যে প্রত্যেকটা দিন যখন তিনি সকালবেলা বেরিয়ে যেতেন, বাড়িতে রাতে ফিরে নিয়ে কিন্তু ফের কাগজ নিয়ে বসতেন সেই এসআইআর এর ফর্ম ফিল আপ করতে এবং সব খুঁটিনাটি দেখার জন্য। আর কাজ করতে করতেই পরিবারের সদস্যদেরকে জানাতেন যে অত্যাধিক চাপে পড়ে গিয়েছে, এই চাপ আর তিনি নিতে পারছেন না। এমনকি পরিবার সূত্রে জানানো হয়েছে তিনি একবার রিজাইন করতেও গিয়েছেন বিডিওর কাছে, এমনটাই কিন্তু দাবি করেছে পরিবার সদস্যতা। কারণ এই মেটলি ব্লক মালবাজারের অন্তর্গত যে রাঙামাটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সে বিস্তীর্ণ এলাকায় তাকে একাই ঘুরে ঘুরে অনেক ফর্ম নিয়ে ঘুরতে হতো। আর এতটা ফর্ম নিয়ে তিনি বহন করতে পারতেন না, কারণ 50 ঊর্ধ্ব তার বয়স ছিল, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এরপর বিষাদেই আজ ভোর নাগাদ তার বাড়ি কর্মী, তার সঙ্গে বিএলওর কাজ করতে হতো। শান্তিমণি এক্কা বারবার বলেছেন এ কাজ তার হচ্ছে না, পারছেন না তিনি এত কিছু সামলাতে। তিনি নাকি বিডিও অফিসেও গিয়েছিলেন রিজাইন করার জন্য, কিন্তু তাতেও লাভ হয়নি। পরিবার অভিযোগ করছে এই কাজের চাপ নিতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন শান্তিমণি এক্কা। যে মাঝে মাঝে উনি বাড়িতে বলতে হাজবেন্ডকে যে খুব চাপ হয়ে গেছে, এইরকমই কথা বলছেন। তো যেটা আমরা সন্দেহ করছি, যেটা একটু কাজের চাপ। অনেক যে এসআইআর হওয়ার পর থেকে তাদের যেভাবে কাজ, তার মধ্যে তারা হিন্দি ভাষী ছিল, তারা এখানে তো সবকিছু বাংলা পেপারের মাধ্যমে আছে, তো সুতরাং এখানে হিন্দি ভাষী ও কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। এটা দেখা যাচ্ছে যে এটা ওনারা যেভাবে বলছে যে এই কাজের চাপে কিন্তু আজকে উনি সুসাইড করেছে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার যদুরাটিতে এক প্রৌঢ়, তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। কি না তার ভয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে, তার ভয় তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না তো। কিন্তু এই ভয় তিনি কেন পাচ্ছিলেন জানবো। অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপম, দেখো অতনু, এই যে বাদুড়িয়ার যদুরাটিতে শফিকুল মন্ডল, যার বয়স 57 বছর বয়স, সে এই কয়েকদিন ধরে রীতিমতো ডিপ্রেশনে ভুগছিল। তার কারণ তাকে গ্রামের কিছু মানুষ তাকে বুঝিয়েছিল যে তার কাগজপত্রের কিছু ত্রুটি আছে, যে কারণে তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। কেন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে? তার কারণ তার আগের যে স্ত্রী, সেই স্ত্রী মারা যায়, তার 2 সন্তান আছে, এবং পরে দ্বিতীয়বার তিনি যে বিয়ে করেছিল সেই স্ত্রীর সঙ্গে আগের পক্ষের যে সন্তানদের বয়সের ডিফারেন্স যথেষ্ট কম, যেখানে মিল হচ্ছে না। সেই কারণেই সেইটা দেখে এলাকার মানুষ কিছু তাকে বলেছিল যে এই কাগজপত্রে এসআইআর এর ফর্ম ফিল আপ হবে না, তার সঠিক পদ্ধতি হবে না, এবং যে কারণে তাকে এবং তার পরিবারকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এই কথা শোনার পরেই সেই রীতিমতো ডিপ্রেশনে ভোগে। বেশ কয়েকদিন ধরে তিনি রীতিমতো চিন্তিত ছিল, এবং গতকাল এলাকার মানুষের সঙ্গে কথা বলার পর তিনি হতাশ হয়ে পড়েন। এলাকার মানুষের সঙ্গে কথা বলার পর তার মধ্যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা আসে, তাহলে কি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে? পরিবারের অভিযোগ সেই ভয়ে তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার অভিযোগ আসছে কুদঘাট থেকেও, এই এসআইআর আতঙ্কে আত্মহত্যার। ওদিকে হুগলির ছবি দেখা যাচ্ছে, যেখানে একজনের বয়স 100 পেরিয়ে গেছে, সেঞ্চুরি হয়ে গেছে, অথচ 2002 এর এসআইআর এর লিস্টে তার নাম নেই। কি করবেন তিনি জানেন না। ওই মাথায় ঘুরছে ওইটাই যে আমার ছেলেদের কি ধরে নিয়ে যাবে, আমরা কি এই দেশে থাকতে পারবো না, এই চিন্তা করে করে উনি এটা গেল। কুদঘাটের পূর্ব পুটিয়ারের বৃদ্ধা যমুনা মণ্ডল সোমবার আগুনে পুড়ে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে গায়ে আগুন দেন যমুনা। তাকে এমআর বাঙুরে ভর্তি করা হয়, কিন্তু বাঁচানো যায়নি। তখন উনি এরকম করে দরজাটা খুলে এইভাবে বার হচ্ছে, কোনো আওয়াজই নেই। আমি তো চিল্লাচ্ছে, আর নাতিকে বলছি জল ঢাল জল ঢাল জল ঢাল। আগুন নিয়ে বেরিয়ে পড়েছে, একদম বাইরের দিকে চলে গেছে, জল ঢালতে উনি পড়ে গেছে। ওই মাথায় ঘুরছে ওইটাই যে আমার ছেলেদের কি ধরে নিয়ে যাবে, আমরা কি এই দেশে থাকতে পারবো না, এই চিন্তা করে করে উনি এটা গেল। পরিবারের দাবি, এসআইআর চালু হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন যমুনা।
শনিবার এসআইআর ফর্ম পাওয়ার পরে আতঙ্ক আরও বাড়ে। শনিবার এসেও বুঝিয়ে গেছি যে মা ফর্ম এসে গেছে, এবার তোমার কিছু লাগবে না। 2002-তেও মায়ের নাম রয়েছে আর এখন তো থাকবেই। মা তাও এটা নিয়ে চিন্তা করছি। উনি এবার একটু মানসিক রয়েছে, ওষুধ খায়, নার্ভের ওষুধ খায়। ইনি হুগলির মোহাম্মদ ইশফাক খান। পরিবারের দাবি বয়স 100, সেঞ্চুরি করা এই ব্যক্তির দাবি তার নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। আমার नाम नहीं। वोट दिएছেন আপনি? ভোট দেন তো? वोट तमाम दिए हैं, नाम कटा करते हमको मालूम है। पिछले साल भी दिया है। हाँ, अरे वही तो हैरत का बात है, काहे नहीं नाम? আমাদের সব ছেলে পেলে সবাইকে নাম, আমার ছেলে আমার উঠেছে, আমার ছেলেও উঠেছে, কিন্তু আমার বাবার নাম উঠেনি। আমার বাবা 100 বছর এখানে থাকছে, এটাই আমাদের চিন্তার মধ্যে আছে যে 100 বছর হয়ে গেছে এই বাঙালে আছে, বাঙালি সব আমাদের আছি। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার নন্দগঞ্জ গ্রামে 214 জন ভোটারের নাম 2002 সালে তালিকায় নেই বলে অভিযোগ। 2002 আগে ভোট করতে ভোট দিয়েছি, এখন 2002 এর ভোটার লিস্টের নাম নাই কেন? হার্ড কপি যে রোলের থাকে, যেটাকে আমরা সার্টিফাইড কপি বলি, সেটাতে ওনাদের নাম আছে। সেই হার্ড কপি যখন অ্যাপে আপলোড হয়েছে সেখানে কোনো কারণে ওনাদের নাম নেই। তো এটা একটা টেকনিক্যাল সমস্যা, এটা আমরা কমিশনকে জানিয়ে দিয়েছি, এতে বাদ যাওয়ার কোনো চান্স নেই। এই দেখুন, এটা নূর নবী বলে এক ব্যক্তির ভোটার কার্ড। তার বাবার নাম লেখা দিলাওয়ার হোসেন। আমিরুল এবং শাহিদ নামে আরো দুজনের ভোটার কার্ডেও বাবার একই নাম। কিন্তু উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের দিলাওয়ারের পরিবারের দাবি নূর, আমিরুল এবং শাহিদ কেউই তাদের পরিবারের সদস্য নন, সকলেই প্রতিবেশী, বাংলাদেশ থেকে এসেছেন। দিলাওয়ারের অজান্তে তার নথি ব্যবহার করে তাকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে বলে অভিযোগ। এসআইআর ফর্ম এসেছিল, আমাদের 4টা ফর্ম আসার দরকার। এখন আমরা দেখি যে 3টা 4G ফর্ম আসছে আমাদের কাছে, 3টা অন্য লোকের। এটা 3টা ফর্ম ডব্লিউগেট, এগুলো ফার্জি ভোটার। আমার বাবার নামে এরা পিতা ভাবে, আমার বাবাকে পিতা ভাবে ব্যবহার করেছে। নিউজ 18 বাংলা।